এই জীবন কবিতাটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর মূল যে অংশটা সেটাকে ভালো করে বুঝতে হবে। মূল অংশটা কি? কবি বলছেন, একদম দেখো প্রথম লাইনে যেটা আছে সেটাই কিন্তু মূল অংশ। উনি বলছেন বাঁচতে হবে বাঁচার মতন। বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। এই যে গোটা জীবন কথাটা বলেছে, এই গোটা জীবন কথাটার মধ্যে দিয়ে কিন্তু আমরা পাচ্ছি যে কবি কি বলতে চাইছেন। গোটা জীবন আর অর্ধেক জীবন বা অসম্পূর্ণ জীবন যাই বলি, এখানে কবি বলছেন গোটা জীবন। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি গোটা জীবন বলতে তিনি সব কিছুকে একসঙ্গে বোঝাচ্ছেন। একটা মানুষের জীবনে সুখ আছে, দুঃখ আছে, সমস্যা আছে, তার সমাধান আছে, প্রকৃতি থেকে আমরা যা চারিদিকে দেখছি তার থেকে তাকে উপভোগ করার সামগ্রী আছে। সমস্ত কিছু নিয়ে একটা জীবন। সুভাষিস এসছে, তো যাই হোক, জীবন এইটাকে কবি বলছেন গোটা জীবন। অর্থাৎ ধরো একটা মানুষ, সে সারা দিন রাত পরিশ্রম করে। এই পরিশ্রমটা সে কেন করে? সে তার জীবনকে উপভোগ করার জন্যই করে। যদি আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অন্য প্রাণীরাও বেরিয়ে যায়, কি করতে বেরিয়ে যায়? খাদ্য সংগ্রহের জন্য। তো মানুষও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিশ্রম করে খাদ্য সংগ্রহের জন্য। কিন্তু মানুষের শুধুমাত্র খাদ্য সংগ্রহ নয়, আরও কিছু উপভোগের বিষয়বস্তু আছে যা নিয়েই গোটা জীবন। শুধুমাত্র যদি আমি আমার খাবারটা সংগ্রহ করব আর বেঁচে থাকব, মানে খাবার জন্য বাঁচা না বাঁচার জন্য খাওয়া, ব্যাপারটা এরকম আর কি, তাহলে কিন্তু গোটা জীবন হলো না। একটা মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিশ্রম করুক, কিন্তু তার উপভোগের জন্য কিছুটা সময় চাই, উপভোগের জন্য একটা দিন চাই। তোমরা জানো যে যে কাজেই যুক্ত থাকুক, একটা দিন সপ্তাহে তার ছুটি থাকে, বিভিন্ন উৎসবের দিনগুলোতে ছুটি থাকে, এবং 24 ঘন্টায় কেউ পরিশ্রম করে না। সে ঘুমায়, কিছুটা সময় সে আনন্দে কাটায়, আরামে কাটায়। এটাই হচ্ছে মানুষের জীবন। কবি কিন্তু এটাও বলছেন না যে শুধুমাত্র আমি উপভোগ করে সময়টা কাটিয়ে দেব। কাজহীনতাও গোটা জীবন বা সম্পূর্ণ জীবন নয়। কর্ম তো প্রধান, কাজ তো প্রধান, সেটা তো থাকবেই, সেটা হচ্ছে প্রধান। কিন্তু তারপরেও সেই কাজ করার মূল কারণ শুধুমাত্র খাবারটুকু জোগাড় করা নয়। কাজ করার মূল কারণ হচ্ছে আরো কিছু যা সামগ্রী আছে, উপকরণ আছে, তাকে গ্রহণ করা। এইটাকে নিয়ে কবি বলছেন গোটা জীবন। তাই বলছেন বাঁচতে হবে বাঁচার মতন। অর্থাৎ আমাকে শুধুমাত্র আমি শোষিত হব, আমি বঞ্চিত হব, আমি অত্যাচারিত হব, আর সেইটাকে আমি মুখ বুজে সহ্য করে যাব, তাহলে আমি কিন্তু গোটা জীবন থেকে বঞ্চিত হলাম। মানুষের যে সমগ্র জীবন, তার থেকে বঞ্চিত হলাম। তাই কবির প্রথম কথাতেই উক্তি, বাঁচতে হবে বাঁচার মতন। বাঁচতে বাঁচতে
হ্যাঁ, বিবেক বলছে স্যার তার মানে কবি এখানে জীবনের সব কিছু করতে চেয়েছেন এবং তার ফলটাও পেতে চেয়েছেন। একদমই তাই, কর্ম করবে, কর্মের মধ্য দিয়ে তিনি জীবনটাকে উপভোগ করবেন। সব কিছু বলতে আমি এখন সব কিছু করতে বেরিয়ে গেলাম তা তো হয় না। একজন বিজ্ঞানী তার এই বাস্তব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এসে চেষ্টা করছে কীভাবে করোনার ভ্যাকসিনটা তাড়াতাড়ি করে মানুষের জন্য নিয়ে আসা যায়, আর আমি এখানে পড়াতে না এসে বাড়িতে কতগুলো জিনিস নিয়ে এসে ভ্যাকসিন আবিষ্কারের জন্য বসে পড়লাম যে না আমাকে সবটাই করতে হবে, তা তো নয়। যার যেটা কর্ম তাকে সেটা করতে হবে, তার মধ্য দিয়ে মানুষের জীবনের যে আনন্দ সেটাকেও গ্রহণ করতে হবে, তার বাইরে গিয়ে সব কিছু করা নয়। আমি এখন ভাবলাম যে এই অবস্থায় থেকে আমার একটু ক্রিকেট খেলার শখ হয়েছে, আইপিএল দেখে মনে করলাম আমারও ক্রিকেট খেলা উচিত, অথবা আমি নেমে পড়লাম, এটা নয়। সব কিছু করতে হবে মানে আমাকে খেলতে হবে তা নয়, আমি খেলাটা দেখলাম। তো এইখানে জীবনকে উপভোগ করা, একটা মানুষ যদি তার কর্মকে সবসময় খাবারের চিন্তাতেই নিয়োজিত রাখে তাহলে সে জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারে না। যে মানুষটা দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে পায় না সে জীবনকে উপভোগ করতে পারে না। এই জন্যই আমি উদাহরণটা দিয়েছিলাম পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, যেটা সুকান্ত ভট্টাচার্য বলেছেন। অর্থাৎ খুব যারা দুবেলা দুমুঠো খেতে পায় না তাদের কাছে পূর্ণিমার চাঁদটা কোনো সৌন্দর্য ধরা দেয় না, সেটা একটা রুটির মতন লাগে, ঝলসানো রুটির মতন। তার মানে আমি অত্যাচারিত হব না, আমি বঞ্চিত হব না, আমার অধিকারটা আমাকে বুঝে নিতে হবে। এই জন্য দেখো তিনি একটা কথা বলেছেন, নইলে গোটা দুনিয়া খাবো। আমাকে দাও ক্ষুধার অন্ন, আমার ক্ষুধার অন্ন পাওয়ার অধিকার, এটা আমার অধিকার, এটা কারো ভিক্ষার ব্যাপার নয়, এটা আমি পাবই। কিন্তু শুধুমাত্র খাবার অন্নটুকু নয়, শুধুমাত্র খাবারটুকু গ্রহণ নয়। এই জন্য বলেছেন আমি কিছুই ছাড়ব না, এই রোদ ও বৃষ্টি, আমাকে দাও ক্ষুধার অন্ন, শুধু যা নয় নিছক অন্ন, আমার চাই সব লাবণ্য, নইলে গোটা দুনিয়া খাবো। আমার সবটা চাই, সব লাবণ্য চাই। এই সব লাবণ্য চাই মানে আমার জীবনে শুধুমাত্র দুঃখ থাকবে তা নয়, আমি মানুষের জীবন হয়ে জন্মেছি, মানুষের জীবনের যে সুখ আহ্লাদ এগুলো পাওয়ার আমার অধিকার আছে। এই যে এত সুন্দর পৃথিবী একে উপভোগ করারও আমার অধিকার আছে। আমি বলেছিলাম দেখবে আগে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। তাহলে এই ভুবনটা তো সুন্দর হয়ে থাকতে হবে, এই জন্য আমার সমস্ত কিছু চাই। দীর্ঘদিন ধরে একটা শ্রেণীর মানুষ অত্যাচারিত হয়েছে। আগে মানুষ বিক্রি হতো, এখন যেমন হাটে বাজারে গরু ছাগল বিক্রি হয় ওরকম মানুষ বিক্রি হতো। বলতো কৃতদাস, কৃতদাস, কেনা হলো যে দাসকে, যে দাসটাকে, দাস মানে তো অন্য গরু ছাগল নয়, এ তো মানুষ, সেই মানুষকে কেনা হয়েছে তাই কৃতদাস। তাহলে বুঝতে পারছো একটা হাটে বাজারে একটা মানুষ কেনা বেচা হচ্ছে। সেই মানুষটা কোনোদিন পারবে জীবনটাকে সেভাবে উপভোগ করতে? ঠিক তেমনি কলকারখানায়, কামারশালায় যে মানুষগুলো অত্যাচারিত হয়, বঞ্চিত হয়, তাদেরও বলবার অধিকার আছে। কবি তাদের হয়ে বলছেন আমার চাই সব লাবণ্য, আমার ক্ষুধারণ্য চাই, সঙ্গে সঙ্গে সমস্ত লাবণ্য চাই। এই যে উৎসব আসছে, বিভিন্ন উৎসব আমাদের জীবনে আসে, সেই উৎসবের একটা শ্রেণী মানুষ যদি তাতে অংশগ্রহণ করে, উপভোগ করে, আর একটা শ্রেণীর মানুষ যদি সেই উৎসবের দিনগুলোতে শুধুমাত্র খাবারটুকু সংগ্রহ করার জন্যই তার উৎসবটাকে কাটিয়ে দেয়, তাহলে তার জীবনে কি সেইভাবে উপভোগের সামগ্রী ধরা দেয়? দেয় না। নিছক অন্ন মানে কি? বেশ ভালো প্রশ্ন। নিছক অন্ন মানে হচ্ছে শুধুমাত্র ভাত,
শুধুমাত্র আমার ভাতটুকু, এই যে বলছে আমাকে দাও ক্ষুধার অন্ন, শুধু যা নয় নিছক অন্ন। আমাকে খাবার ভাত দাও, কিন্তু নিছক শুধু খাবার ভাত নয়, অর্থাৎ শুধুমাত্র খাবার ভাতটুকু নয়, নিছক যা নয় ক্ষুধার অন্ন, যা শুধুমাত্র খাবার টুকুই নয়, শুধুমাত্র আমার নিজের খাবারটুকু সংগ্রহ হবে শুধুমাত্র তাই নয়, শুধু যা নয় নিছক অন্ন, আমার চাই সব লাবণ্য, আমার সবটুকু চাই, শুধুমাত্র খাবারটুকু নয়। এই জন্য বলছে নিছক। নিছক কথাটার মানে হচ্ছে যা, শুধু যা নয় নিছক অন্ন, শুধু যা নয় ভাত, শুধুমাত্র ভাত নয়, নিছক অন্ন নয়, শুধুমাত্র অন্ন নয়, আমার আরো কিছু চাই, আমার চাই সব লাবণ্য, নইলে গোটা দুনিয়া খাবো। অর্থাৎ এখানে গোটা দুনিয়া খাবো বলতে সরাসরি লড়াইয়ের ডাক, সরাসরি লড়াইয়ের ডাক। অর্থাৎ কবি বলছেন যদি না পাই তাহলে আমি গোটা দুনিয়া খাবো, অর্থাৎ সরাসরি লড়াইয়ের ডাক দিচ্ছেন। আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে, আমাকে কেউ নিলাম করবে সুতো কলে কামারশালায়, আমি কিছুই ছাড়বো না। আর এখন আমার অন্য খেলা, আর একটা জায়গা বোঝার আছে, এখন আমার অন্য খেলা, অর্থাৎ এতদিন আমি যে ধরনের খেলা খেলে এসেছি তার নয়, এখন আমার অন্য খেলা। তাহলে এই কথাটার মধ্যে দিয়েও কিছু একটা বোঝাতে চাইল, এই কথাটার মধ্যে দিয়েও কিছু একটা বোঝাতে চেয়েছে যে শুধুমাত্র খাবারটুকু নয়, শুধুমাত্র খাবারটুকু নয়, যেমন বলছেন তিনি আবার এটা বলছেন এখন আমার অন্য খেলা। এটা মানে কি বলল? এখন আমার অন্য খেলা, পদ্ম পাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে, পদ্ম পাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন। তাহলে এতদিন আমার খেলাটা কেমন ছিল? এতদিন অগণিত মানুষ তার খাদ্যটুকু সংগ্রহ করার জন্যই ব্যস্ত থাকতো, জীবনের আর সব সুখ স্বাচ্ছন্দ্য লাবণ্য তার কাছে ধরা দিত না। কিন্তু কবি বলতে চাইছেন এখন আমি আর সেটা সহ্য করব না, এখন আমার অন্য খেলা। এখন পদ্ম পাতায় ফড়িং যেমন আপন মনে খেলা, অর্থাৎ মানুষ তার নিজের জীবনকে উপভোগ করার জন্য সে নিজের মতন করে একটু জীবনটাকে উপভোগ করতে চায়, শুধুমাত্র খাবার সংগ্রহ নয়। এই জন্য বলছে মানুষ সে যে আশা হলো মানুষ হয়ে ফিরে যাব, বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। দেখো, মানুষ সে যে আশা হলো মানুষ হয়েই ফিরে যাব। আমরা তো সবাই মানুষ, কিন্তু কবি কেন বললেন যে মানুষ সে যে আশা হলো মানুষ হয়েই ফিরে যাব? অর্থাৎ মানুষ হয়ে এসছি, মানুষের জীবনের যা কিছু উপভোগ্য বিষয় তাকে উপভোগ করেই আমি যাব। আমি এই মনুষ্য সমাজে এসে শুধুমাত্র অন্য প্রাণীদের মতন দুটো খাবার সংগ্রহে ব্যস্ত থাকব না। অন্য খেলা মানেটা কি? অন্য খেলা মানে হচ্ছে, এখানে অন্য খেলা বলতে বলছেন একটা পদ্ম পাতায় ফড়িং নিজের মতন করে খেলায় মেতে থাকে। এতদিন একরকম খেলা হয়েছে, আমি ওটাই বোঝানোর চেষ্টা করছি। এতদিন একরকম খেলা হয়েছে, এতদিন কিরকম খেলা হয়েছে? একটা শ্রেণীর মানুষ একটা শ্রেণীকে অত্যাচার করেছে, সেই শ্রেণীটা তার খাবার সংগ্রহ করতেই ব্যস্ত ছিল। কিন্তু এখন আর নয়, এখন অন্য খেলা। অন্য খেলা অর্থাৎ এখন আমি অন্য খেলায় মেতে উঠেছি। এখন আমার খেলাটা হচ্ছে যে আমি নিজের, এই যে ফড়িং আপন মনে খেলায় মারছে, ফড়িং তো ওই পদ্মপাতায় খেলছে, মানে ফড়িং শুধুমাত্র পদ্মপাতা থেকে খাবার খাচ্ছে না, তেমনি একটা মানুষও তার নিজের খেলা। মানে কি? খেলা কথাটাকে কেন ব্যবহার করলো? খেলা কথাটাকে কিন্তু ব্যবহার করেছে তার একটা কারণ আছে। আমরা কখন খেলি? যে মানুষটা খাবার পাচ্ছে না
খাবার খুঁজছে, তাকে যদি বলো তুমি চলো তো একটু ক্রিকেট খেলি, তার মন সায় দেবে? তাকে যদি বলা হয় চলো তো একটু ফুটবল খেলি, তার মন সায় দেবে? দেবে না। তাই খেলা তখনই হয় যখন মন পরিপূর্ণ থাকে সমস্ত আনন্দে, তখনই তো আমরা খেলি। আমরা তো খেলি তখনই যখন আমাদের মনের মধ্যে আবেগ থাকে, যখন আমাদের মনের মধ্যে আনন্দ থাকে, ফুর্তি থাকে, তার মধ্যে দিয়েই তো আমরা খেলি। খেলা তো তাই। তাই কবি সেই মানসিকতাটাকে ফিরে পেতে চাইছেন, সেই মানসিকতাটার মধ্যে দিয়ে জীবন কাটাতে চাইছেন। তাই তিনি বলেছেন এবার আপন মনে অন্য খেলায় মাতব। এতদিন শুধুমাত্র খাদ্যটুকু সংগ্রহ করায় মনোযোগ থাকতো, কিন্তু এখন মানসিকতা থাকবে আমার আনন্দে পরিপূর্ণ, আমি আনন্দে সমস্ত উপকরণ নিয়ে উপভোগ্যময় জীবন কাটাতে চাই। তাই তিনি বলেছেন যে এটাই হচ্ছে অন্য খেলা। এখন আমার অন্য খেলা এটাই হচ্ছে যে আমি এখন অন্যভাবে জীবনটাকে উপভোগ করতে চাই। এখন আমার জীবন অন্যভাবে উপভোগ হবে। ঠিক আছে, এটাকেই বলতে চাইছেন, অন্য কিছু নয়। তো যাই হোক, তো সেদিক থেকে ঠিকই আছে। আর কোনো প্রশ্ন? বেশ প্রশ্ন করছে বিবেক, আরও সবাই আছে, প্রশ্নগুলো করো। হ্যাঁ, আর কি আছে বলো? আর কি প্রশ্ন আছে কারো মনে? আরও যদি প্রশ্ন থাকে, এটাই বলছে অন্য খেলা। ঠিক আছে।